রাগ করে চাকরি ছাড়ার আগে ৩টি প্রশ্নের উত্তর দিন। না হলে কয়েক মাস পর একই সমস্যায় আবার ফিরে আসবেন। আপনি কি জানেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ চাকরি ছাড়েন, আর তাদের মধ্যে বিশাল একটা অংশ ৬ মাসের মধ্যেই বুঝতে পারেন তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। কেউ কেউ আবার সেই একই ধরনের চাকরিতে ফিরে যান। একই বেতন, একই বস টাইপ, একই হতাশা। শুধু কোম্পানির নাম বদলায়, মানুষটা বদলায় না, পরিস্থিতিটাও বদলায় না। কেন এমন হয়? কারণ আমরা যখন রাগে থাকি তখন আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় না। আমাদের ইমোশন সিদ্ধান্ত নেয়। আর ইমোশন কখনো লম্বা দৌড়ের প্ল্যানার হতে পারে না। আজকে আমি আপনাকে এমন ৩টা প্রশ্ন দেব, যেগুলোর উত্তর যদি আপনি নিজেকে সৎভাবে দিতে পারেন, তাহলে আপনি বুঝবেন আপনি আসলে কি করতে যাচ্ছেন। পালাচ্ছেন নাকি এগোচ্ছেন? তো চলুন শুরু করা যাক। মনে করুন আপনি অফিসে বসে আছেন। বস আজকে ৩য় বারের মতো আপনার কাজ নিয়ে সবার সামনে কথা শুনিয়েছেন। আপনার হাত কাঁপছে, বুকের ভেতর একটা চাপা আগুন জ্বলছে। আপনি মনে মনে বলছেন, আজকেই রেজিগনেশন লেটার দিয়ে দেব। এই মুহূর্তে আপনার মস্তিষ্কের একটা অংশ, যাকে বলে অ্যামিগডালা, সেটা পুরোপুরি দখল নিয়ে নিয়েছে। নিউরোসায়েন্সে বলে তীব্র রাগ বা অপমানের মুহূর্তে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা যুক্তি আর পরিকল্পনার জায়গা, সেটা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। এই অবস্থাকে সাইকোলজিতে বলা হয় অ্যামিগডালা হাইজ্যাক। মানে কি? মানে হলো এই মুহূর্তে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আসলে আপনি নিচ্ছেন না, আপনার ভেতরের একটা সাময়িক ঝড় নিচ্ছে। আর সমস্যা হচ্ছে, ঝড় থেমে যায় কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে যায়। তাই আজকে আমরা ৩টা প্রশ্নের মধ্যে দিয়ে যাব। এই প্রশ্নগুলো আপনাকে ঝড়ের বাইরে এনে একটু শান্ত জায়গা থেকে নিজের জীবনটা দেখতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ১ম প্রশ্ন, আমি কি কোম্পানি ছাড়ছি নাকি আমার বসকে? এই প্রশ্নটা শুনতে সহজ লাগে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আপনার ক্যারিয়ারের একটা বড় ভুলের বীজ। গ্যালাপের একটা বিখ্যাত গবেষণা আছে, যেখানে বলা হয়েছে মানুষ কোম্পানি ছাড়ে না, মানুষ ছাড়ে তার ম্যানেজারকে। এই কথাটা এখন ম্যানেজমেন্ট জগতে প্রায় প্রবাদের মতো হয়ে গেছে। কিন্তু এখানে একটা মনস্তাত্ত্বিক ফাঁদ আছে। মানুষ যখন কোনো একটা নির্দিষ্ট মানুষের কারণে কষ্ট পায় না, তখন সেই কষ্টটাকে পুরো পরিবেশের উপর প্রজেক্ট করে দেয়। মনোবিজ্ঞানী এটাকে বলে নেগেটিভ বায়াস। একটা খারাপ অভিজ্ঞতা পুরো প্রতিষ্ঠানের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আপনি ভাবছেন এই কোম্পানিটাই খারাপ, কিন্তু আসল সত্যিটা হয়তো হলো আপনার বস মানুষ হিসেবে খারাপ, কোম্পানি না। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন কোনটা সত্যি? নিজেকে জিজ্ঞাসা করুন, যেদিন আপনার বস অফিসে থাকে না সেদিন কেমন লাগে? যদি সেদিন আপনার কাজ ভালো লাগে, সহকর্মীদের সাথে সময় কাটাতে ভালো লাগে, তাহলে বুঝবেন সমস্যাটা প্রতিষ্ঠানের সংস্কৃতিতে না, সমস্যাটা একটা নির্দিষ্ট মানুষের আচরণে। আর এই দুটোর সমাধান কিন্তু এক না। যদি সমস্যা হয় শুধু বস, তাহলে আপনার প্রথম চেষ্টা হওয়া উচিত ইন্টারনাল ট্রান্সফার। একই কোম্পানিতে অন্য একটা টিম, অন্য একটা ডিপার্টমেন্ট। আপনি হয়তো জানেনও না আপনার প্রতিষ্ঠানে এমন একটা জায়গা আছে যেখানে আপনি সত্যিকার অর্থে ফুটে উঠতে পারতেন। কিন্তু যদি রাগের মাথায় পুরো কোম্পানি ছেড়ে চলে যান, তাহলে কি হয়? আপনি একটা নতুন জায়গায় যাবেন। প্রথম ৩ মাস সবকিছু ভালো লাগবে, কারণ নতুন পরিবেশে ডোপামিন একটা স্বাভাবিক স্পাইক হয়। কিন্তু ৬ মাস পর নতুন কোম্পানিতেও একজন কঠিন বস সামনে চলে আসবে। কারণ পরিসংখ্যান বলে প্রতি ১০ জন ম্যানেজারের মধ্যে অন্তত ৩ থেকে ৪ জন কঠিন ম্যানেজমেন্ট স্টাইলে হয়ে থাকেন। এটা কোম্পানির স্পেসিফিক সমস্যা না, এটা কর্পোরেট জগতের বাস্তবতা। তাহলে আপনি কি করবেন? প্রতিটা কঠিন বসের কাছ থেকে পালাবেন? নাকি শিখবেন কিভাবে কঠিন মানুষদের সাথে কাজ করতে হয়? দার্শনিক এপিক্টেটাস বলেছেন, মানুষ ঘটনার কারণে বিচলিত হয় না, তারা বিচলিত হয় ঘটনা সম্পর্কে তাদের নিজেদের ধারণার কারণে। আপনার বস আপনাকে যা বলেছেন সেটা একটা ঘটনা, কিন্তু আপনি সেই ঘটনাকে কিভাবে ইন্টারপ্রেট করছেন সেটাই ঠিক করে দেবে আপনার পরবর্তী সিদ্ধান্ত। তাই প্রথম প্রশ্নের সৎ উত্তর খুঁজুন, কোম্পানি নাকি একটা মানুষ? দ্বিতীয় প্রশ্ন, আমি কি সত্যিই ভালো সুযোগ পেয়েছি নাকি শুধু বর্তমান চাকরি থেকে পালাতে চাইছি? এই প্রশ্নটা সবচেয়ে বেশি মানুষ এড়িয়ে যান, কারণ এর উত্তর দিতে গেলে নিজের সঙ্গে সৎ থাকতে হয়। মনস্তত্ত্বের একটা কনসেপ্ট আছে, নাম গ্রাস ইজ গ্রিনার সিনড্রোম। মানে হলো, আমরা সবসময় মনে করি অন্য জায়গার ঘাসটা আরো সবুজ, কিন্তু বাস্তবতা হলো প্রতিটা জায়গার নিজস্ব সমস্যা আছে, শুধু আপনি সেটা তখনও দেখেননি। এখন চিন্তা করুন, আপনি যখন নতুন একটা জব অফার হাতে পান, তখন আপনার মস্তিষ্কে কি ঘটে? আপনি একটা অ্যাকসেপ্ট ফ্যান্টাসি তৈরি করেন। মানে নতুন চাকরিটা আপনি বাস্তবে যেমন তার চেয়ে অনেক সুন্দর করে কল্পনা করেন। কারণ আপনার মন এই মুহূর্তে বর্তমান কষ্ট থেকে বের হতে চাইছে।
আর নতুন সুযোগটা সেই কষ্টের বিপরীতে দাঁড়িয়ে অনেক বেশি চকচকে লাগছে। এটাকে বলে কন্ট্রাস্ট ইফেক্ট। যখন আপনি খুব খারাপ কিছুর মধ্যে থাকেন, তখন যেকোনো বিকল্পই ভালো মনে হয়। এমনকি সেটা যদি বাস্তবে গড়পড়তা মানের একটা সুযোগও হয়। তাহলে কিভাবে বুঝবেন সুযোগটা সত্যিই ভালো নাকি এটা শুধু একটা পালানোর রাস্তা? ৩ টা জিনিস যাচাই করুন। প্রথমত, নতুন চাকরির প্রতি আপনার আগ্রহটা কি? কি কাজ করব এই চিন্তা থেকে আসছে? নাকি এখান থেকে বের হতে পারবো এই চিন্তা থেকে আসছে? যদি আপনার উত্তেজনার মূল উৎস হয় মুক্তি, তাহলে সাবধান হন। মুক্তির অনুভূতি সাময়িক, কিন্তু কাজের বাস্তবতা প্রতিদিনের। দ্বিতীয়ত, নতুন কোম্পানির অফার লেটার পড়ার সময় আপনি কি প্রশ্ন করেছেন টিমের কালচার কেমন, রোলের প্রকৃত দায়িত্ব কি, গ্রোথ প্যাথ কেমন, নাকি শুধু বেতনের সংখ্যা দেখি হ্যাঁ বলে দিয়েছেন? গবেষণা বলে যারা তাড়াহুড়ো করে জব সুইচ করেন তাদের মধ্যে প্রায় 40% মানুষ প্রথম 1 বছরের মধ্যে আবার নতুন চাকরি খোঁজা শুরু করেন, কারণ তারা কি থেকে দূরে যাচ্ছে সেটা ভেবেছিলেন কিন্তু কোথায় যাচ্ছে সেটা ভাবেননি। তৃতীয়ত, এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আজকে আপনার বর্তমান বস বদলে যেতেন, যদি আপনার বর্তমান পরিবেশটা হঠাৎ সুন্দর হয়ে যেত, তাহলে কি আপনি তখনও নতুন চাকরিতে যেতে চাইতেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সত্যিকারের একটা সুযোগের দিকে এগোচ্ছেন। যদি উত্তর না হয়, তাহলে বুঝে নেন আপনি আসলে সমস্যা থেকে পালাচ্ছেন, সুযোগের দিকে হাঁটছেন না। দার্শনিক সোরেন কিয়েরকেগাদ একটা কথা বলেছিলেন, মানুষ যা থেকে পালায় সেটাকে সাথে করে নিয়েই যায়। আপনি যদি নিজের ভেতরের অসন্তুষ্টির সমাধান না করে শুধু জায়গা বদলান, তাহলে সেই অসন্তুষ্টি আপনার সাথে সাথে নতুন অফিসেও চলে যাবে। ৩ নম্বর প্রশ্ন, নতুন চাকরিতে কি আমার দক্ষতা এবং আয় দুটোই বাড়বে? এবার আসি সবচেয়ে বাস্তব, সবচেয়ে হিসেবি প্রশ্নে। আমরা বাঙালিরা চাকরি বদলানোর সময় বেশিরভাগ সময় শুধু একটা জিনিস দেখি, বেতন কতটা বাড়লো। কিন্তু এটা একটা অসম্পূর্ণ হিসাব। ক্যারিয়ার আসলে ২টা কারেন্সিতে চলে। একটা হচ্ছে টাকা, আরেকটা হচ্ছে দক্ষতা। আর দীর্ঘমেয়াদে দক্ষতা টাকা তৈরি করে, টাকা দক্ষতা তৈরি করে না। আপনি যদি এমন একটা চাকরিতে যান যেখানে বেতন 20% বেড়েছে, কিন্তু কাজের ধরন একই, শেখার সুযোগ নেই, চ্যালেঞ্জ নেই, তাহলে 5 বছর পর আপনি দেখবেন আপনার বাজার মূল্য বাড়েনি, কারণ আপনি শুধু বেতন বাড়িয়েছেন, নিজেকে বাড়াননি। অর্থনীতিবিদরা এটাকে বলেন হিউম্যান ক্যাপিটাল। আপনার স্কিল, আপনার অভিজ্ঞতা, আপনার নেটওয়ার্ক, এগুলো হলো আপনার আসল সম্পদ। বেতন হলো সেই সম্পদের সাময়িক প্রতিফলন মাত্র। তাই নতুন অফার হাতে পাওয়ার পর নিজেকে জিজ্ঞাসা করুন, এই চাকরিতে গিয়ে আমি কি নতুন শিখব যা আজকে আমি জানি না? আমি কি নতুন টুলস, নতুন প্রসেস, নতুন লিডারশিপ এক্সপোজার পাবো? নাকি আমি শুধু একই কাজ একটু বেশি বেতনে করব? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নতুন রোলটা কি আমাকে পরবর্তী রোলের জন্য প্রস্তুত করবে? মানে এই চাকরিটা কি একটা সিঁড়ি নাকি একটা বন্ধ ঘর? মনোবিজ্ঞানী ক্যারল ডোয়েক তার বিখ্যাত গ্রোথ মাইন্ডসেট থিওরিতে বলেছেন, যারা প্রতিটা পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে দেখে তারা দীর্ঘমেয়াদে অনেক বেশি সফল হয় তাদের তুলনায় যারা শুধু তাৎক্ষণিক ফলাফলের দিকে তাকিয়ে থাকে। তাই বেতনের সংখ্যাটা দেখার আগে নিজেকে এই প্রশ্নটা করুন, 5 বছর পর এই সিদ্ধান্তটা আমাকে কোথায় নিয়ে যাবে? আরো দক্ষ একজন মানুষ বাড়াবে, নাকি শুধু আরেকটা অস্থায়ী স্বস্তি দেবে? আর যদি দেখেন নতুন চাকরিতে বেতন বাড়ছে, দক্ষতা বাড়ছে, তাহলে বুঝবেন এটা সত্যিকারের একটা সুযোগ। কিন্তু যদি দেখেন শুধু একটা বাড়ছে, অন্যটা স্থবির থাকছে, তাহলে আরেকবার ভাবুন। এখন লক্ষ্য করুন, এই ৩টা প্রশ্ন আলাদা আলাদা মনে হলেও আসলে এরা একসাথে একটা জিনিস যাচাই করছে, আপনার সিদ্ধান্তটা কি যুক্তি থেকে আসছে নাকি ইমোশন থেকে। প্রথম প্রশ্ন আপনাকে বলছে সমস্যার উৎসটা সঠিকভাবে চিহ্নিত করুন। দ্বিতীয় প্রশ্ন আপনাকে বলছে আপনার মোটিভেশনটা যাচাই করুন। তৃতীয় প্রশ্ন আপনাকে বলছে দীর্ঘমেয়াদে লাভ ক্ষতির হিসাব করুন। এই ৩টা প্রশ্নের মধ্য দিয়ে গেলে আপনি এক ধরনের মানসিক দূরত্ব তৈরি করেন। সাইকোলজিতে এটাকে বলে সাইকোলজিক্যাল ডিস্ট্যান্সিং। আপনি যখন কোনো সিদ্ধান্ত থেকে একটু দূরে দাঁড়িয়ে তৃতীয় ব্যক্তির চোখে সেটা দেখেন, তখন আপনার সিদ্ধান্ত অনেক বেশি স্পষ্ট আর যুক্তিসঙ্গত হয়ে ওঠে। গবেষণা বলে মানুষ যখন নিজেকে প্রশ্ন করে আমি কি করব, তার চেয়ে যখন প্রশ্ন করে একজন বিচক্ষণ মানুষ হলে এই পরিস্থিতিতে কি করত, তখন সিদ্ধান্তের মান অনেক বেশি ভালো হয়। এটাকে বলে সেলফ ডিস্ট্যান্সিং টেকনিক। তাই আজ রাতে চাকরি ছাড়ার আগে একটা কাগজ নিন, এই ৩টা প্রশ্ন লিখুন আর নিজের উত্তরটা লিখুন, মুখে মুখে না। কাগজে লিখলে মস্তিষ্ক অনেক বেশি সৎ হয়, কারণ লেখা একটা প্রতিশ্রুতি তৈরি করে, যেটা শুধু চিন্তা করলে হয় না। আমি একটা বাস্তব ঘটনা শেয়ার করি। একজন তরুণ পেশাজীবী, তার নাম
ধরুন রাফি একটা মিডিয়াম সাইজের কোম্পানিতে কাজ করতেন। তার বস প্রতিদিন তার কাজের খুঁত ধরতেন, মিটিংয়ে অপমান করতেন। রাফি প্রতিদিন অফিস থেকে ফেরার পথে ভাবতেন কালকেই রিজাইন দেব। একদিন সত্যি সত্যি রাফি একটা অফার পেলেন, বেতন 25% বেশি। উত্তেজনায় রাতে ঘুম হয়নি, সাথে সাথে রিজাইন করে দিলেন। 3 মাস পর নতুন কোম্পানিতে রাফি লক্ষ্য করলেন তার নতুন ম্যানেজারও প্রায় একই রকম, কাজের ধরন প্রায় একই, শুধু বেতনের সংখ্যাটা বদলেছে। রাফি বুঝলেন তিনি আসলে সমস্যার সমাধান করেননি, তিনি শুধু সমস্যাকে নতুন একটা ঠিকানায় স্থানান্তর করেছেন। এখন চিন্তা করুন, যদি রাফি সেই রাতে রাগের মুহূর্তে এই 3টা প্রশ্নের উত্তর নিজেকে করতেন, তাহলে হয়তো তিনি বুঝতেন নতুন অফারটা আসলে একটা ফ্যান্টাসি ছিল। হয়তো তিনি প্রথমে ইন্টারনাল ট্রান্সফারের চেষ্টা করতেন, হয়তো তিনি আরো ভালো একটা অফার খুঁজে বের করতেন যেখানে দক্ষতা বাড়তো, বেতনও বাড়তো। জীবনে অনেক সিদ্ধান্ত আছে যেগুলো ফিরিয়ে নেওয়া যায়, কিন্তু চাকরি ছাড়ার সিদ্ধান্ত সবসময় সহজে ফিরিয়ে নেওয়া যায় না। একবার রিজাইন লেটার জমা দিলে সেটার দরজা প্রায় সবসময়ের জন্য বন্ধ হয়ে যায়। তাই এই সিদ্ধান্তটা আবেগ দিয়ে নেবেন না। রাগ আপনাকে সাহস দেবে, কিন্তু রাগ আপনাকে নির্দেশনা দেবে না। সাহস আর নির্দেশনা দুটো ভিন্ন জিনিস। একটা আপনাকে লাফ দিতে বলে, আরেকটা আপনাকে বলে কোথায় লাফ দিতে হবে। ৩টা প্রশ্ন আবার মনে করিয়ে দেই। আমি কি কোম্পানি ছাড়ছি নাকি আমার বসকে? আমি কি সত্যিই ভালো সুযোগ পেয়েছি নাকি শুধু বর্তমান চাকরি থেকে পালাতে চাইছি? নতুন চাকরিতে কি আমার দক্ষতা এবং আয় দুটোই বাড়বে? এই প্রশ্নগুলোর সৎ উত্তর আপনাকে একটা জিনিস দেবে, যেটা রাগ কখনো দিতে পারে না। সেটা হচ্ছে স্বচ্ছতা। চাকরি ছাড়ার সিদ্ধান্ত আবেগ দিয়ে নেবেন না। কারণ চাকরি ছাড়ার পর আপনার রাগ থাকবে না, কিন্তু আপনার সিদ্ধান্তের ফলাফল থাকবে।